যে ছাত্র শিবিরের দ্বারা ছাত্র মৈত্রীর কমরেড ফারুকুজ্জামান উনি নিহত হন বা শহীদ হন। তো এরপরে বিশ্ববিদ্যালয় 11 মাসের মানে ওই চাকসু নির্বাচনের 11 মাসের মাথায় চাকসু নির্বাচনকে বন্ধ করে দেয়। আমাদের পিতৃতুল্য শিক্ষকেরা শিক্ষক সমিতির প্রয়োজন মনে করলেও চাকসু নির্বাচনটা কেন প্রয়োজন মনে করছেন না? আসলে বাংলাদেশের ছাত্রদের রাজনৈতিক এজেন্সি বিলুপ্ত করে দেওয়ার একটা দীর্ঘ পরিকল্পনা সাম্রাজ্যবাদী যে দেশগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে এর দিক থেকে সবসময় ছিল। এবং আমরা যদি আসলে জাতীয় রাজনীতির দিকেও তাকাই, প্রথমত এটা বলে নিই যে বাংলাদেশের জাতীয় রাজনীতি আর চাকসু নির্বাচনের যে রাজনীতি বা ছাত্রদের যে রাজনীতি, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো কিছু না। আমরা যদি বাংলাদেশের জাতীয় রাজনীতির দিকে তাকাই, সেখানে আমরা দেখবো যে কৃষকদের কোনো রাজনৈতিক এজেন্সি নাই, তাদের কোনো ভয়েস নাই। বাংলাদেশের শ্রমিকদের কোনো রাজনৈতিক এজেন্সি নাই, তাদের কোনো ভয়েস নাই। একইভাবে ছাত্রদের ক্ষেত্রে আমরা দেখবো যে শিক্ষক রাজনীতি, শিক্ষকদের মধ্যকার নির্বাচন যদিও নিয়মিত হয়, ছাত্রদের মধ্যে সেটা হয় না। এর অন্যতম কারণ হচ্ছে যে যদি একটা মানুষকে রাজনৈতিক এজেন্সি বহির্ভূত করে রাখা হয়, রাজনৈতিক এজেন্সি তাদের তৈরি করতে দেওয়া না হয়, তারা তাদেরকে বিচ্ছিন্ন করে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করাটা শাসক গোষ্ঠীর জন্য অনেক সহজ হয়ে যায়। আমাদের যদি আমি রাজনৈতিক এজেন্সির কথা বলি, রাষ্ট্রের মধ্যে বুর্জোয়াদের রাজনৈতিক এজেন্সি বা ধনিক শ্রেণীর রাজনৈতিক এজেন্সি কিন্তু অনেক শক্তিশালী, এবং তারা নিজেদের কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য, শ্রেণীগত স্বার্থ বাস্তবায়নের জন্য তারা প্রতিনিয়ত নানা ধরনের যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, তাদের রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশ বাহিনী ব্যবহার করে, এবং অন্যান্য জনগণের বিভিন্ন যে শ্রেণীর উপর বা বিভিন্ন অংশের উপর তারা নিপীড়ন চালায়। এটা তারা করতে পারে কারণ তাদের রাজনৈতিক এজেন্সি আছে। কিন্তু শ্রমিক এবং কৃষকদের রাজনৈতিক এজেন্সি না থাকার কারণে তারা কিন্তু বিচ্ছিন্ন থাকতেছে, এবং তাদের যে স্বার্থগুলো আছে সেগুলো তারা বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে এগিয়ে আসতে পারতেছে না। তো এটা কিন্তু ওই গোষ্ঠীর জন্য, বিশেষ করে বর্জুয়া বা ধনী গোষ্ঠীর জন্য কিন্তু খুবই কাজের একটা পলিটিক্স আর কি। তো আমাদের ক্যাম্পাসেও, শুধু আমাদের ক্যাম্পাস না, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষকরা যেই নিজেদের মধ্যকার রাজনীতিটাকে নিয়মিত করছে কিন্তু ছাত্র রাজনীতি আসলে হতে দিচ্ছে না, এটার পিছনে কারণ হচ্ছে তারা নিজেদের স্বার্থগুলো ছাত্রদের মনিটরিং এর বাইরে গিয়ে বাস্তবায়ন করতে পারছে। যদি তারা এটা হতে দেয়, ছাত্র রাজনীতি হতে দেয় বা ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়, তাহলে তাদের এই স্বার্থ বাস্তবায়ন মুশকিল হয়ে পড়বে, যে কারণে তারা আসলে এটা যাচ্ছে না। আমার দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে, চাকসু নির্বাচনটা আপনি কেন প্রয়োজন মনে করছেন? আচ্ছা, বাংলাদেশের শুরুতেই বলিনি, বিভিন্ন ছাত্র নেতারা তারা তো বলছে যে ছাত্রদের দাবি আদায়ের জন্য চাকসু নির্বাচন প্রয়োজন, বা ছাত্ররা যে রাস্তায় নেমে তাদের দাবি আদায় করতে হচ্ছে এখনো, সেই পথটা বন্ধ করার জন্য আমরা যদি প্রতিনিধি পাঠাতে পারি সিনেটে, তাহলে ছাত্রদের দাবি দেওয়া আদায় করা সহজ হবে এবং তখন আমাদের রাস্তায় নামা লাগবে না। কিন্তু চাকসুর তাৎপর্যটা আমরা শুধু এই দাবি দেওয়া আদায় কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা একটা ঐতিহাসিক বাস্তবতা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। কি সেই ঐতিহাসিক বাস্তবতা? আমরা দেখব যে পাকিস্তান আমলে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে ছাত্র সংসদের একটা বড় একটা ভূমিকা ছিল। মানে ছাত্র সংসদ রাষ্ট্রবিরোধী একটা ভূমিকায় সবসময় অবতীর্ণ ছিল। আমরা যদি স্বাধীনতার পরেও দেখি যে এরশাদ বিরোধী মুভমেন্টের সময় ছাত্র সংসদের যে নেতারা ছিল, তারা মিলে ছাত্র এরশাদের বিরুদ্ধে একটা যেই লড়াই, যে সংগ্রাম, এটাতে অংশগ্রহণ করেছে এবং জাতিকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু শুধু দাবি দাওয়া কেন্দ্রিক জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের এই কনসার্নটাও আসলে মাথায় রাখতে হবে যে চাকসু নির্বাচন যেসব প্রতিনিধি নির্বাচিত হচ্ছে, তারা কিন্তু জনবিরোধী অবস্থানও বিভিন্ন সময় নিতে পারে। যেরকম রাষ্ট্র একটা সময় শাসন করতে করতে জনবিরোধী অবস্থানে চলে যায়, বা রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের স্বার্থের জন্য রাষ্ট্র যেরকম জনবিরোধী অবস্থানে চলে যেতে পারে, চাকসুর মধ্য দিয়েও কিন্তু এটা জনবিরোধী অবস্থান তৈরি হতে পারে। তো আমরা মনে করি চাকসু এই কারণে দরকার, কারণ চাকসু জনগণের একটা বিকল্প ক্ষমতা কেন্দ্র, এবং জনগণ এটা এখানে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পথে তারা এগোতে পারে। এখন চাকসু নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু ওই যে এজেন্সি তৈরির যে জায়গাটার কথা বললাম, শ্রমিকদের এজেন্সি, কৃষকদের এজেন্সি, হতে পারে জেলেদেরও এজেন্সি বা ছাত্রদের এজেন্সি, এই এজেন্সিটা তৈরি হওয়ার যে পরিবেশ, এই পরিবেশটা থাকবে না। যদি ওই পরিবেশটা বা আমরা যেটাকে বলি গণতন্ত্র, যদি গণতন্ত্রটা না থাকে, তাহলে আমাদের আহ যেই আমাদের যে স্বার্থগুলো আছে সেগুলো বাস্তবায়নটা আসলে মুশকিল হয়ে পড়বে। তো আমি আসলে এই জায়গা থেকে বলতে চাই যে আহ, যখনই রাষ্ট্র কোন একটা জনবিরোধী অবস্থানে চলে যায়, সেখানেও জনগণের প্রতিনিধিত্বশীল জায়গা হিসেবে ছাত্র সংসদের একটা তাৎপর্য আছে। সেটা শুধু দাবি দেওয়া কেন্দ্রিক জায়গা থেকে না। এবং আমি আগেও বলছি যে চাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচন বা জাতীয় যে রাজনীতি, সেই পরিস্থিতি কিন্তু বিচ্ছিন্ন কোনো পরিস্থিতি না। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আসলে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রশাসন আসলে বসে, এই প্রশাসন তো রাষ্ট্রই বসায়। রাষ্ট্রের যে পলিটিক্স, রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে,
তাদেরই পলিটিক্সের বা তাদেরই ভাবাদর্শগত জায়গাটা এখানেও এখানকার প্রশাসন বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি যে এক উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি যখন 19 সালে আসছিলাম, 19 সালে এখানে একটা এই ডাকসুর কারচুপি বিরোধী মিছিল হয়। 19 সালে আরেকটা ঘটনা ঘটে যে একটা গবেষক সে গুঁড়োদুধ নিয়ে গবেষণা করে এবং গবেষণার মধ্যে দিয়ে মানুষের দেহের জন্য ক্ষতিকর কিছু উপাদান সে সেখানে খুঁজে পায়। যখন সেটা প্রকাশ করে তখন আহ, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা হচ্ছে গুঁড়োদুধ উৎপাদন করে তারা তার বিরুদ্ধে মামলা করে দেয়। মামলা করার পর সেই মামলায় সে পরাজিত হয়, সেই গবেষকটা, এবং আহ, সে তার গবেষণাপত্র আসলে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। যে এই যে জ্ঞানের আসলে বাধা সৃষ্টি করতেছে রাষ্ট্র, সেখানে তো বিশ্ববিদ্যালয়ে এগিয়ে থাকার কথা সবচেয়ে বেশি। কিন্তু দেখা যাচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন কেউ আসলে এভাবে আসলে সরব ছিল না, যে জায়গা থেকে আমরা সরব ছিলাম। এবং জাকসুর কারচুপি বিরোধী মুভমেন্টের সময় দেখা যাচ্ছে ছাত্রলীগ আমাদের উপর হামলা করতেছে। এই হামলার মধ্যে আহ হামলার পরে আমাদের যে আহত ভাই বোনেরা ছিল তাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করে তারা রিক্সার মধ্যে তুলে দিচ্ছে, রিক্সার মধ্যে 2-3 জন উঠে তারা মেডিকেলে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে এখানে, রাষ্ট্রের পক্ষপাতিত্ব দেখানো, প্রশাসন যখন রাষ্ট্রের পক্ষপাতিত্ব দেখায় তখন আমাদের বুঝতে হবে এই প্রশাসন মূলত ওই রাষ্ট্রেরই স্বার্থটা বাস্তবায়ন করার জন্য এখানে উপস্থিত আছে। শুধু এই প্রশাসনের পলিটিক্স মানে ওই রাষ্ট্রের পলিটিক্স বা প্রতিক্রিয়াশীল পলিটিক্সকে চ্যালেঞ্জ করার জন্য একটা প্রতিষ্ঠান দরকার। ছাত্র সংসদ সেই প্রতিষ্ঠান হতে পারে, এবং এই জায়গা থেকে আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচন দরকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যাতে কোনো প্রতিক্রিয়াশীল শক্তি সামনে আসতে না পারে বা সামনে এসে তার কায়েমি স্বার্থ বাস্তবায়ন করতে না পারে, এবং সেটাও গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে থাকতে হবে। আমরা বিগত বছরগুলোতে এমন শুনেছি যে চাকসুর কমিটি তাদের মেয়াদটা শেষ না করার মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে গিয়েছে। মানে চাকসু নির্বাচনটা আসলে চলমান চাকসু কেন বন্ধ হয়ে যায়? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমার আগের প্রশ্নের সাথে খুবই সম্পর্কিত। তো ওই জায়গা থেকেই বলি, আমি প্রথমেই বলেছি যে রাষ্ট্র তার ভাবাদর্শগত স্বার্থ বাস্তবায়নের জন্য তার পছন্দের মতো প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোতে বসায়, এবং প্রশাসনগুলো ওই ভাবাদর্শগত স্বার্থটাকে বাস্তবায়নের জন্য ওই এরিয়াতে নানা ধরনের সিদ্ধান্ত, নানা ধরনের নিয়ম বা বল প্রয়োগের জায়গা থেকে তারা ফাংশন করে। তো ওই জায়গা থেকে আমরা যদি দেখি এ, যে ছাত্রদের যে এজেন্সি সেটাকে নাই করে দেওয়ার উদ্দেশ্যটা সবসময় কিন্তু আসলে রাষ্ট্রের থাকে, বা বিশ্বের সাম্রাজ্যবাদী যে দেশগুলো আছে এই দেশগুলো দেশের মধ্যকার মানুষের মধ্যকার ঐক্যকে রাজনৈতিক এজেন্সিকে ভেঙে দেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা সবসময় গ্রহণ করে থাকে। সেটা কিন্তু এখানেও বাস্তবায়নের একটা বিষয় থাকে। আমরা যদি আসলে ইতিহাসের দিকে তাকাই, চাকসু নির্বাচন আসলে কেন বন্ধ হয়েছিল সেটার অজুহাত হিসেবে বা কারণ হিসেবে আমরা দেখি যে ছাত্র শিবিরের দ্বারা ছাত্র মৈত্রীর কমরেড ফারুকুজ্জামান উনি নিহত হন বা শহীদ হন। তো এরপরে বিশ্ববিদ্যালয় 11 মাসের মানে ওই চাকসু নির্বাচনের 11 মাসের মাথায় চাকসু নির্বাচনকে বন্ধ করে দেয়। কিন্তু আমরা মনে করি এটা নিছকই অজুহাত, কারণ আমরা যদি দেখি জাতীয় নির্বাচনের সময় বা পূর্বে বা সমসাময়িক সময়ে যে পরিমাণ খুন এবং যে পরিমাণ অস্থিরতা বাংলাদেশে বিরাজমান গত 54 বছরে ছিল বা থাকে সবসময়, আহ তাতে কিন্তু জাতীয় নির্বাচন বন্ধ করে দেওয়ার কথা আমরা বলি না। তাহলে ক্যাম্পাসের ভিতরে একটা খুন হলে সেটার জন্য কেন আমরা চাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার কথা বলবো, বা জনগণের বা ছাত্রদের যে এজেন্সি সেই এজেন্সিটাকে আমরা বিলুপ্ত করে দেওয়ার কথা বলবো? এটার মধ্য দিয়ে তো ছাত্ররা কথা বলে, তাদের দাবি দেওয়ার কথা বলে, তাদের গণতান্ত্রিক অধিকারের কথা বলে, বা মৌলিক চাহিদাগুলো পূরণের কথা বলে। তো এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই যে আহ, ছাত্র রাজনীতি মূলত তাদেরই রাজনীতি যাদের টাকায় ছাত্ররা পড়াশোনা করে। সুতরাং তাদের কথাও ছাত্রদের মধ্যে থেকে আসতে হবে। এবং কৃষকের যে ন্যায্য মূল্য না পাওয়া, একজন শ্রমিকের যে ন্যায্য বেতন না পাওয়া, একজন জেলের যে একটা মর্যাদাবান জীবন আসলে না পাওয়া, একজন চা শ্রমিকের যে মর্যাদাবান জীবন না পাওয়া, এই কথাগুলো ছাত্রদের মধ্যে থেকে আসতে হবে। তখনই ছাত্র রাজনীতি আসলে পরিপূর্ণতা পাবে। কিন্তু এবং যদি সারা দেশের দিকে তাকায়, সারা দেশ থেকে প্রতিক্রিয়াশীল পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলকভাবে কিছুটা গণতান্ত্রিক স্পেস এখানে আছে, এখানে আমরা কথাগুলো বলতে পারি। সুতরাং ওই কথাগুলো বলতে পারার মধ্য দিয়ে যে তাদের প্রতি একটা সমর্থন জানানো, একটা শ্রেণী সংহতির জায়গা তৈরি করা, এটা কিন্তু ছাত্র নির্বাচন আসলে করতে পারে, বা ছাত্র সংসদরা ওগুলো করতে পারে, বা ছাত্র সংগঠনগুলো করতে পারে। তো ওইটাকে নিশ্চিত করাটা কিন্তু মানে গণতান্ত্রিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য খুবই দরকার। কিন্তু এটা আবার রাষ্ট্রের জন্য একটা থ্রেটের জায়গা। তো তারা নানা ধরনের অজুহাত আসলে বানায় যে এই খুন হয়েছে, ওইখানে মারামারি হয়, এই কারণে আমি চাকরি নির্বাচন বন্ধ করে দিব। আসলে আমি মনে করি যে জনগণের এজেন্সি বা ছাত্রদের এজেন্সি নষ্ট করে দেওয়াই তাদের উদ্দেশ্য, যে কারণে তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। এবং ছাত্রদের এজেন্সি নষ্ট করে দিয়ে, তাদের ঐক্য নষ্ট করে দিয়ে বা তাদের বিচ্ছিন্ন করে দিয়ে তারা দীর্ঘদিন ধরে তাদের স্বার্থ এখানে বাস্তবায়ন আসলে করতে চায়। চাকসু নির্বাচন যদি আদায় না হয় তাহলে যে ক্রিয়াশীল ছাত্র রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রচেষ্টা কি ব্যর্থ হবে না?
চাকসু নির্বাচন যদি বাস্তবায়ন না হয়, প্রথম ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের, যে রাষ্ট্র আমাকে আমার গণতান্ত্রিক অধিকারগুলো আসলে স্বীকৃতি দিচ্ছে না। দ্বিতীয় ব্যর্থতা, মানে জনগণ তো আসলে সংগ্রাম করবেই। যেমন দীর্ঘদিন ধরে আমরা একটা ফেসিবাদী শাসনে ছিলাম, আমাকে সে আমার অধিকার দেয় নাই, হাসিনা আমাকে আমার অধিকার দেয় নাই, বা গত 54 বছরে বাংলাদেশের মানুষ তার মৌলিক চাহিদা বা তার অধিকারগুলো পরিপূর্ণভাবে কখনোই ভোগ করতে পারে নাই। তার মানে কি জনগণ তার সংগ্রাম আসলে বন্ধ করে দিবে? এই ব্যর্থতা কি জনগণের নাকি আসলে রাষ্ট্রের? আমাকে এই প্রশ্নটাও আসলে দিকে তাকাইতে হবে। আমি যদি দেখি যে আমাদের রাষ্ট্রটা আসলে যারা চালায় তাদের তাদের কোনো সদিচ্ছাই নাই, আমাকে বারবার হচ্ছে আন্দোলন করতে হচ্ছে, তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে তাকে তাকে তার দিকে আঙুল তাক করা, তাকে আঙুল তাক করে দেখানো যে তুমি আমাকে মানে আমার রাজনৈতিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকারগুলো তুমি দিচ্ছ না, সুতরাং তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। আমার প্রথম প্রশ্ন হইতে হবে এইটা। এবং যেই রাষ্ট্র, যে সরকার আমাকে এই অধিকারটা দিবে, তাকে নির্বাচন করা বা তাকে ক্ষমতায় বসানো আমার লক্ষ্য। এখন আমি ওই দিকটা ঠিক না করে, আমি আগেও বারবার কিন্তু এই কথাই বলতেছি যে আসলে ক্যাম্পাসের রাজনীতি বা ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আর রাষ্ট্রের যে রাজনৈতিক পরিস্থিতি, তা কিন্তু বিচ্ছিন্ন কোনো কিছু না। সুতরাং ছাত্রদের একজোট হয়ে চাকসু নির্বাচনে তো তারা অবশ্যই আন্দোলন করবে, কিন্তু এটাকে তাদের ব্যর্থতা হিসেবে গণ্য করা আমি উচিত বলে মনে করি না। বরং আমি এটা মনে করি যে আমাদের যে আন্দোলন সংগ্রামগুলো আছে, এগুলো সঠিক নীতি নৈতিকতার উপর আমাদের দাঁড় করাতে হবে। কিরকম নীতি নৈতিকতা? প্রথমত, আমি যদি আসলে এই প্রশ্নটা সামনে রাখি, আজকের দিনে যদি বা সামনে কোনো একটা দিনে না হোক, যদি ছাত্রলীগ চলে আসে এবং সে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চায়, যদি এমন হয় যে আসলে সে আহ, মানে 24-এর যে আন্দোলন, এই আন্দোলনটাকে সে নিজেও ধারণ করতে শুরু করছে, তখন আমরা আসলে তাকে কি বলে গ্রহণ করব, কোন নীতির উপর দাঁড়ায় আসলে গ্রহণ সামনের দিকের জনগণ আসলে করবে, তাদের জন্য আমরা কি উদাহরণ রাখতেছি? আমি মনে করি তাদেরকে আসলে ক্ষমা চাইতে হবে, তাদের অতীতের যে কর্মকাণ্ড দায় স্বীকার করতে হবে, এবং তাদেরকে একটা পর্যাপ্ত বা যথাযথ যে বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া, এটার ভিতর দিয়ে এসে তাদেরকে জনগণের সাথে সংগ্রামে আসলে লিপ্ত করার একটা প্রক্রিয়া ডেভেলপ করা আমরা প্রয়োজন মনে করি। যদি এই নীতির উপর চাকসু নির্বাচনকে দাঁড় করানো যায়, যে অতীতে শিবির সহ যেসব সংগঠন এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদেরকেও যদি আমরা আসলে ক্ষমার মধ্য দিয়ে বা একটা সঠিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বা একটা পর্যালোচনার মধ্য দিয়ে আসলে গ্রহণ করতে পারি, তাহলে আমার মনে হয় যেটা সঠিক নীতির উপর এই চাকসু নির্বাচনের জন্য যে আন্দোলন, এই আন্দোলনটা দাঁড় করানো যাবে। এবং এভাবেই আসলে আমাদের আন্দোলনটা করা উচিত। ছাত্র কাউন্সিলের চাকসু নির্বাচন নিয়ে ভাবনাটা কি? আসলে ছাত্র কাউন্সিল এখন পর্যন্ত কোনো সংস্কার প্রস্তাবনা এখন পর্যন্ত উপস্থাপন করেনি। ছাত্র কাউন্সিল অতীতের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং এখন বর্তমানের যেসব ছাত্র সংগঠনগুলো আছে, ওদের যে পর্যালোচনাগুলো আছে, চাকসু নির্বাচন কেন্দ্রিক, চাকসু গঠনতন্ত্র কেন্দ্রিক, সেগুলোকে পর্যালোচনা করছে। এবং সামনের দিনে ছাত্র কাউন্সিল একটা সংস্কার প্রস্তাবনা দ্রুততম সময়ে আনবে। এবং ছাত্র কাউন্সিল এই মুহূর্তে তার সাংগঠনিক যে পরিসরগুলো আছে এগুলো গোছানোর চেষ্টাতে আছে। তো সামনের দিন একটা কমিটি আসবে, কমিটির মধ্য দিয়ে সব সিদ্ধান্ত সামনে আসবে। চাকসু নির্বাচন যদি হয়, আপনি কোন পদের জন্য লড়বেন? আসলে এটা তো একক সিদ্ধান্তের বিষয় না, এটা দলগতভাবে আমরা যদি সিদ্ধান্তে আসি তাহলে জনগণের কাছে এটা সেই সিদ্ধান্ত জানানো হবে। চাকসু নির্বাচন আদায়ে সকল ক্রিয়াশীল সংগঠন একত্র হওয়া প্রয়োজন। হ্যাঁ, আমি এই একটু আগে এটার উত্তর দিছি যে হ্যাঁ, অবশ্যই চাকসু আদায়ে জনগণের সংগ্রাম বা ছাত্রদের সংগ্রাম অবশ্যই জারি থাকা দরকার, কিন্তু ওইটা সঠিক নীতি নৈতিকতার উপর ভিত্তি করে। আমরা যদি আমাদের অতীতকে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে গোছানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমরা যদি ছাত্র শিবির সহ বিভিন্ন দল, যারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, দখলদারিতে লিপ্ত ছিল, আধিপত্যের যে চর্চা, সেই চর্চায় লিপ্ত ছিল, তাদেরকে একটা সঠিক বিচার প্রক্রিয়া, সঠিক পর্যালোচনা বা একটা ক্ষমা আহ, গ্রহণের একটা প্রক্রিয়া বা ক্ষমা চাওয়ার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আনতে না পারি, তাহলে সেটা কিন্তু আমরা ভবিষ্যতের জন্য একটা সঠিক ভালো একটা উদাহরণ তৈরি করতেছি না। আহ, এবং আমরা তো এটাও জানি যে আসলে একটা সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আধিপত্যবাদী চর্চা করছে, পরের শাসনে তারা হয়তো মজলুম হয়ে গেছে, এবং তার পরের শাসনে তারা আবার মজলুম হয়ে সামনে আসছে, কিন্তু পরে আবার জালিম হয়ে গেছে। তাহলে এই চক্রটা থেকে আমাদের বের হইতে হবে। বের হওয়ার জন্য আমাদের একটা পদ্ধতি, একটা কাঠামো দাঁড় করাইতে হবে, যে কাঠামোর মধ্য দিয়ে আমরা একটা পরিশুদ্ধির জায়গা তৈরি করতে পারবো। তারা যাতে পরবর্তীতে এই ধরনের দখলদারিত্বের কাজ বা আধিপত্যের কাজগুলো করতে না পারে, তাহলে সেজন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, যে জবাবদিহিতার কাঠামোটা আমাদের আজকে থেকেই তৈরি করতে হবে, এবং ওই নীতির উপরে আমাদের দাঁড়িয়ে চাকসু নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে। আপনি নির্বাচিত হলে আপনার প্রথম কর্মসূচিতে কোন সমস্যাগুলো অগ্রাধিকার পাবে বেশি? আমি যদি দাঁড়াই, বা এটা এখনো যদিও ফাইনাল কোনো সিদ্ধান্ত না,
দাঁড়াই, তাহলে যেটা আমার চোখে সর্বপ্রথম প্রাধান্য পাবে সেটা হলো এখানকার আহ, যে মৌলিক চাহিদাগুলো আছে মানুষের, সেটা হচ্ছে যে খাদ্য। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত খাদ্যের যোগান নাই, এটা আসলে সর্বজন স্বীকৃত একটা সত্য বা একটা ওপেন সিক্রেট, সবাই জানে, হয়তো খুব কম বলে। আমরা আমরা যদি এখানে কোন একটা হোটেলের কথা বলি, আমাদের হলের কথা তো বাদই দিলাম, খাবারের অবস্থা এত বাজে, এত বেশি ভুগতে হয়। এবং আমরা যদি সেটা চিন্তা করি যে জাতিগতভাবে বা আমাদের ক্যাম্পাসগতভাবে আমাদের ছেলেপেলেদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস আসলে কাজ করে, কেন করে? কারণ সকালে উঠেই হচ্ছে আমি ভালো খাবার খাইতে পারি না। শুরুতেই যদি আমি ভালো খাবার খাইতে না পারি দিনের শুরুতে, তাহলে আমি দিনের শেষ পর্যন্ত তার সময় মেজাজ খিটখিটে থাকবে। তো আমি মনে করি খাবারের সমস্যাটা সমাধান করার জন্য আমার প্রথম কাজ আমি করব। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আসলে আবাসনের কথাটা আমি দ্বিতীয় জায়গাতে আনতেছি। এর কারণটা হচ্ছে আবাসন তো একটা বিরাট পরিকল্পনার বিষয়। সুতরাং আমি মনে করি যে আবাসনটা হবে আমার দ্বিতীয় প্রায়োরিটি। এবং আমরা তো আগেও দেখছি যে সিট সংখ্যা কম হওয়ার কারণে ছাত্রলীগ আগে থেকে হলগুলো দখল করে রাখতো। এখনো যে হলে দখলদারিত্ব চলতেছে না এটা কিন্তু বলা যায় না, কিন্তু কিন্তু আমরা এখনো গুজব শুনতেছি যে এখনো হলের মধ্যে দখলদারিত্ব চলতেছে, আধিপত্যের চেষ্টা চলতেছে। সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, দখলদারিত্ব যদি চলে, তাহলে আমি মনে করি যে আসলে সেই ওই সংগঠনগুলো বা ওই ব্যক্তিগুলো হলগুলোকে দখল করে তারা বাকিদেরকে বাধ্য করে ওইখানে তাদের আনুগত্য প্রকাশ করে থাকতে। কিন্তু সবার জন্য যদি 100% আবাসন ব্যবস্থা নিশ্চিত হয়, তাহলে কিন্তু সবাই যার যার মতো করে অধিকারগুলো নিশ্চিত করতে পারবে এবং অধিকারের চর্চা করতে পারবে এবং তাদেরকে অন্য কারোর প্রতি অনুগত থাকতে হবে না। সুতরাং আবাসনটাকে আমি এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ মনে করি। এর বাইরে অন্যান্য অনেক সমস্যা আছে, যেমন শাটলের সমস্যা, যাতায়াত সমস্যা। আমাদের একটা ট্রেন দিয়ে কিন্তু আসলে হয় না আর কি, বা দুইটা ট্রেন দিয়েও হয় না। বা আমি যদি এখানে অনেকগুলো শিডিউলও তৈরি করি, আমি দেখতেছি যে আসলে এখানে কোনোভাবেই যাদের সমস্যার সমাধান সমাধান হচ্ছে না। তো ওই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য বাস দেওয়া বা শিক্ষার্থীদের জন্য এখনো যে দ্রুতযান আমরা ব্যবহার করি, এখানেও 30 টাকা ভাড়া আমাদেরকে দেওয়া লাগে। তো এটাও তো আসলে কমানোর বিষয় আছে, 30 টাকা দেওয়ারও তো ক্ষমতা অনেকের থাকে না। তাহলে তাদের জন্য আসলে আমরা কি ব্যবস্থা করতে পারি, সেদিকেও আমরা আসলে মনোযোগী হব বা সেগুলোতেও সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আমি আগেও বলছি, ছাত্র রাজনীতি তাদের রাজনীতি যাদের টাকায় ছাত্ররা পড়াশোনা করে, যাদের টাকায় ছাত্ররা হলগুলোতে থাকে, যাদের টাকা এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন হয়, কর্মচারীদের বেতন হয়। তাহলে আমাদের মধ্য থেকে যদি তাদের কথাই না আসে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এতগুলো শ্রমিক মারা গেল, এতগুলো কৃষক মারা গেল, তাদের সাথে তো আমরা আসলে ন্যায্য আচরণ আসলে করলাম না, তাদের সাথে আমরা বেইমানি দিন শেষে আমরা করব যদি আমরা তাদের কথা না বলি। তো তাদের কথাটা কিভাবে আসলে সামনে আসবে? হ্যাঁ, তাদের তাদেরকে নিয়ে গবেষণা, তাদের সংকটগুলো সমাধানের জন্য যে চিন্তাগুলো এখানে তৈরি হওয়া আহ, দরকার, সেগুলো তৈরি করার পিছনে আমাদের একটা চেষ্টা থাকবে। মানে এইটুকু হচ্ছে প্রাথমিক আমাদের চাওয়া। আপনার কি মনে হয় নির্বাচিত নির্বাচিত হওয়ার পর ভিপি জিএস এরা কি শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন? মানে আপনার প্রত্যাশা কি এটা নিয়ে? আচ্ছা, প্রথমত আমরা ভিপিজিএস এর কাছে অনেক বেশি প্রত্যাশা রাখি, কিন্তু এটাও কি অনেকটা ওই একাধিপত্যের জায়গা, মানে একাধিপত্যের জায়গা তৈরি করে না, স্বৈরাচারিতার জায়গা তৈরি করে না? আমার মনে হয় যে চাকসু সংসদের যে কাজ, এটা টিম ওয়ার্কের কাজ। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, অনেকগুলো পদের অনেকগুলো দায়িত্ব আছে, সবগুলো দায়িত্ব মিলিয়ে কিন্তু একটা উৎপাদন হয়, একটা গণতান্ত্রিক পরিবেশের উৎপাদনটা আমরা আসলে করি। মানে এটাও কিন্তু একটা উৎপাদনের অংশ, ডিস্ট্রিবিউশন অফ লেবার। মানে এখানে প্রচার সম্পাদকের কাজ করবে, দপ্তর সম্পাদকের কাজ করবে, কোষাধ্যক্ষের কাজ করবে ভিপিজিএস, এবং তারা তাদের মতো করে একটা পরিপূর্ণ একটা সুন্দর ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করবে, একটা আন্দোলন সংগ্রাম তৈরি করার চেষ্টা করবে। তো এটাকে আসলে আমি শুধু ভিপিজিএস এর দায়িত্ব মনে করি না, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিপিজিএস কে সবসময় ছাত্রদের আহ কাছাকাছি থাকতে হবে। আমরা আসলে অতীতেও এই ধরনের কালচারে দেখে আসছি যে নেতা থাকবে সবার উপরের তলায় এবং তার একটা আলাদা রুম থাকবে। আমি মনে করি আসলে এটা হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আর কি। আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্টদের মধ্যে আমরা মানে আমিও যে স্ট্রাগল পৃথিবীতে করতেছি, আমি মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে স্ট্রাগল করতেছি, ট্রাফিক জ্যাম নিয়ে স্ট্রাগল করতেছি, আমি হচ্ছে যাতায়াত নিয়ে, রোড অ্যাক্সিডেন্টের ভয় নিয়ে আমি যেরকম বের হচ্ছি, নাসমুল্লাহ সেরকম বের হচ্ছে। তো এখানে তো স্ট্রাগলের দিক থেকে আমরা আলাদা কেউ না। এমনকি আমাদের সিনিয়র সেশন ভাগ করি, মানে ও সিনিয়র সেশনে জুনিয়র হইতে পারে বা আপনি হয়তো আমার সেশনে জুনিয়র হইতে পারেন, আমি সিনিয়র হইতে পারি। এটা আমাদের স্ট্রাগল থেকে আমরা তো একই সমতলে বসবাস করতেছি। তো এখানে আমার আলাদা কোনো জায়গা নাই। এখানে আমরা সবাই মিলেমিশে যদি থেকে কাজ করতে পারি, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। এবং ছাত্র থেকে দূরত্ব তৈরি করলে হয় কি, ছাত্র আসলে কি ভাবতেছে এটা আমরা আসলে বুঝতে পারি না। হ্যাঁ, কখনো কখনো এমন হয়েছে না যে আমাদের এখানে অনেক নেতা ছিল যারা ছদ্মবেশ ধারণ করে জনগণের মধ্যে চলে যেত, অনেক রাজার উদাহরণ আছে।
যারা হচ্ছে ছদ্মবেশ ধারণ করে জনগণের মধ্যে চলে গিয়ে বোঝার চেষ্টা করতো তাদের সমস্যাটা আসলে কি। আমার মনে হয় এরকম নেতারই আসলে বর্তমানে ক্যাম্পাসে এবং সারা দেশের মধ্যে দরকার, যারা হেলিকপ্টারে ঘুরবে না, বা যারা হচ্ছে যে আহ ওই যে সাজোযানের প্রোটেকশন নিয়ে, জনগণের টাকার প্রোটেকশন নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবে না। এরকম নেতা আসলে আমরা চাই না, জনগণও চায় না। জনগণ চাই বা ছাত্ররা চাই জনগণ বা ছাত্রদের সাথে সম্পৃক্ত একজন নেতা। চাকসু নির্বাচনকে ঘিরে প্রশাসনের কাছে এই মুহূর্তে আপনি কি প্রত্যাশা করছেন? প্রশাসনের কাছে আমার যে প্রত্যাশা, রাষ্ট্রের কাছেও একই প্রত্যাশা। আমি যেহেতু বললাম যে রাষ্ট্র আর প্রশাসন আলাদা কিছু না, বরং ওরা একই স্বার্থ বাস্তবায়নের জন্যই ফাংশন করতেছে। তাহলে আমার প্রশাসনের কাছে এটাই চাওয়া, তারা তার চাকসু নির্বাচন দিবে। রাষ্ট্রের কাছে এটাই চাওয়া যে তারা চাকসু নির্বাচনের ব্যবস্থা করবে। আহ আর যদি না করে তাহলে ছাত্ররা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরেকটা বিষয় বলি এখানে, যে আমাদের ছাত্রদের মধ্যে বিরাজনীতির যে সংস্কৃতি, মানে তারা কোনো দল করে না। একটা মানুষ দল দায়ী করতে পারে, সে তার পছন্দ, কোনো দল পছন্দ না হলে সে নিজের মতো করে একটা দল তৈরিই করতে পারে। কিন্তু অ্যাপলিটিক্যাল হয়ে যাওয়া কিন্তু খুব বিপজ্জনক একটা বিষয়। কারণ আমাদের ইতিহাসটা কিন্তু রাজনৈতিক ইতিহাস। 52 থেকে শুরু করে আমাদের হচ্ছে 62, 69, তারপর 71-এ তো ছাত্রদের একটা অবদান ছিল, এরপর 83, 90, এরপর 24 বা 18 সালের কথা যদি আমরা বলি, খুবই রাজনৈতিক একটা ইতিহাস আমাদের। এবং আমরা যদি 18-র কথা বলি, 18-তে কিন্তু আমরা দেখাতে চাইছি যে আমরা খুবই সরকার বিরোধী না, আমরা খুবই রাষ্ট্র বিরোধী না। কিন্তু প্রত্যেকটা মুভমেন্টই রাষ্ট্র বিরোধী। আমি রাষ্ট্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেছি, মানে আমি রাষ্ট্র বিরোধী অবস্থান নিচ্ছি। রাষ্ট্র যদি জনবিরোধী হইতে পারে, তাহলে জনগণ কেন রাষ্ট্র বিরোধী হইতে পারবে না? প্রশ্ন হচ্ছে এইখানে। তো এখানে আসলে আমি যেটা বলতে যাচ্ছি, খুবই রাজনৈতিক কিছু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আজকের বাংলাদেশ হয়ে উঠতে পারছে। আজকের এরকম একটা পরিস্থিতিতে আমরা আসতে পারছি। কিন্তু আমরা যদি খেয়াল করি যে মানে 90-এর পর থেকে আন্দোলন রাষ্ট্রবিরোধী না, বা আন্দোলন সরকার বিরোধী না, আমরা সরকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না, এরকম একটা প্রবণতা আসলে তৈরি হয়েছে। এটা কিন্তু খুব খারাপ একটা প্রবণতা যে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সরকার তো আমরাই নির্বাচন করতে, কেন কিছু বলতে পারবো না। তো এই সচেতনতা তৈরি করার কাজ আসলে কার? বিশ্ববিদ্যালয় তো সবচেয়ে এগিয়ে থাকা একটা জায়গা রাষ্ট্রের মধ্যে। সব কাজই হচ্ছে যে জনগণকে সঠিক জ্ঞানের সাথে পরিচিত করানো, সঠিক চিন্তার সাথে পরিচিত করানো এবং রাজনীতি সচেতন করে তোলা। তাহলে প্রশাসনের কথা যদি আমি চিন্তা করি, মানে এখন তো নতুন প্রশাসন, এই প্রশাসনে কিন্তু গত 12 মাসে এই কাজটা আসলে করে না। সেই কাজটা কি? সেটা হচ্ছে অধ্যাদেশকে ছাত্রদের সামনে উন্মুক্ত করে দেওয়া। আমাদের যে মানবাধিকার গুলো আছে, আমাদের যে গণতান্ত্রিক অধিকার গুলো আছে, বা সংবিধান স্বীকৃত যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলোর সাথে ছাত্রদেরকে পরিচিত করানো। কিন্তু আমরা কিন্তু দেখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা কিন্তু গত 12 মাসে করে নাই। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাও নিশ্চিত করে নাই গত 12 মাসে যে আমাদের শিক্ষার্থীরা চাকসু নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। দেখেন, চাকসু নির্বাচনের জন্য আন্দোলন করতেছে গুটি কয়েক সংগঠন, আমরা সহ আর কিছু সংগঠন মিলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এর মধ্য দিয়ে চেষ্টা করতেছি চাকসু নির্বাচনের যে দাবিটা আছে বা তারিখটা আছে সেটাকে এগিয়ে আনার। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই কাজে যুক্তই নাই। তো চাকসু নির্বাচন হইলে তারা যে ভোট দিবে এটাকে আমরা নিশ্চিত। আবার আমাদের হলের সংখ্যা কম, আমরা কি হল কেন্দ্রিক নির্বাচন করবো নাকি হচ্ছে অনুষদ ভিত্তিক নির্বাচন করব, এটাও আমাদেরকে আবার ভাবতে হবে। কারণ হচ্ছে হল ভিত্তিক নির্বাচন করলে অনেক শিক্ষার্থী এসে ওই হলের মধ্যে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব নাও করতে পারে। এটা কি জনগণ বা আমাদের প্রশাসন নিশ্চিত করছে? নিশ্চিত করে নাই। তাহলে চাকসু নির্বাচন কেন্দ্রিক বা চাকসু নির্বাচন হোক, এটা যে আমাদের চাওয়া, এটার জন্য আরো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ প্রশাসনকে আসলে করতে হতো, যেগুলো সে করে নাই। আমরা চাই এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো একদম মৌলিক, যেগুলো খুবই দরকার, খুবই বেসিক, যেগুলো না হলে গণতন্ত্রই হয় না। গণতন্ত্র আসলে কি? জনগণকে শিক্ষিত করার মধ্য দিয়ে, শিক্ষিত জনগণের মানে একটা মতামত গ্রহণের মধ্য দিয়ে একটা পরিচালিত একটা ব্যবস্থা, জনগণের মতামত গ্রহণের একটা প্রক্রিয়াতে গণতন্ত্র। কারণ জনগণ যদি শিক্ষিতই না হয়, জনগণকে আমি যা বলি সে তাই মেনে নিবে, এটা তো ভাই সামন্তীয় হয়ে গেল। আমি রাজা, তুমি প্রজা, আমি যা বলবো তুমি তাই মেনে নিবা, এটা তো হইতে পারে না। জনগণকে শিক্ষিত করে তোলাও রাষ্ট্রের প্রশাসনের একটা কাজ। প্রশাসন তো গত 12 মাসেও এটা আসলে শুরু করে নাই, একটু উদ্যোগ আমরা দেখি নাই। তাহলে মানে ছাত্র সমাজকে রাজনীতি সচেতন না করে কিভাবে আমরা রাজনীতি নির্বাচনের কথা বলতে পারি, এটা একটা কথা। আরেকটা হচ্ছে আমি শুরুর দিক থেকে আমাদের দেখে আসতেছি যে আমাদের প্রশাসন, আমাদের ভিসি উনি বললে আসতেছে ছাত্র রাজনীতির দরকার নাই। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা কি বলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকেও কিন্তু বারবার ছাত্র রাজনীতি বন্ধ করার কথাটাই উঠে আসছে। তাহলে এই একটা পরিবেশের মধ্যে কিভাবে চাকরি নির্বাচন হইলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে, এই প্রশ্নটা আমি আসলে রেখে যেতে চাই। তো প্রশাসনের কাছে এটাই প্রত্যাশা, তারা এই প্রশ্নগুলোর উত্তর খোলাসা করবে, এই মৌলিক কাজগুলো করবে, বেসিক কাজগুলো করতে, যাতে গণতন্ত্র আসলে প্রতিষ্ঠিত হতে পারে।